তার কথা শোনা যায় না তো। ও আচ্ছা, শোনা যায় না। আচ্ছা আচ্ছা, আমরা ত্রিভুজের বেশ কয়েকটা পার্থক্য পেলাম, ত্রিভুজ এবং চতুর্ভুজের। তার মধ্যে মেজর পার্থক্য, এটাই কিন্তু মেজর পার্থক্য। তো আপনারা তো অনেক কিছু বলতে পারেন, 3 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে, এই 3টা বাহু, চতুর্ভুজে 4টা বাহু, 360 ডিগ্রি, 180 ডিগ্রি, অনেক কথা বলতে পারেন আপনি। কিন্তু এটাই কিন্তু মেজর পার্থক্য, যে 3টা বাহু দ্বারা আপনি অনলি একটা ক্ষেত্রেরই ক্ষেত্রফলের, একটা ক্ষেত্রফলেরই ত্রিভুজ পাবেন। এই 3টা বাহু দ্বারা অন্য কোনো ক্ষেত্রের কিন্তু ত্রিভুজ পাবেন না। কিন্তু আপনি চেষ্টা করে দেখতে পারেন ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয়, এটা আমরা দেখবো পরে, দেখবো। আমরা একটু এই কনসেপ্টটা একটু পরিষ্কার করে নিই। তাহলে এই 3টা বাহু দ্বারা কিন্তু একটা ক্ষেত্র তৈরি করতে পারবেন, এছাড়া দ্বিতীয় কোনো সেকেন্ড কোনো ত্রিভুজ কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে দেখেন, দেখেন এখানে সেম, দেখেন সবগুলো চতুর্ভুজেরই কিন্তু সেম স্পেসিফিকেশন। দেখেন বাহুর মান হচ্ছে 110, 110, 90, 90, 80, 80, নিচে 180, নিচে 180, সবগুলোরই কিন্তু বাহু অলমোস্ট সেম, বাহুর মান কিন্তু সেম। ঠিক আছে, তো সেম হওয়ার পরেও দেখেন আমরা কোণের একটু পার্থক্য করার কারণে, দেখেন কোণ বা কর্ণের পার্থক্য করার কারণে দেখেন আমাদের কিন্তু স্কয়ার ফিট ক্ষেত্রগুলা কিন্তু একাধিক ক্ষেত্র চলে আসছে, কিন্তু স্পেসিফিকেশন সেম। এখানে জাস্ট অ্যাঙ্গেল এবং কোণ কিন্তু আলাদা, এছাড়া অল স্পেসিফিকেশন ইজ সেম। মানে সব ধরনের মানে এই বাহুর মানগুলা ভ্যালুগুলা সেম থাকার পরে কিন্তু স্কয়ার ফিটে কিন্তু একটা বড় ধরনের পার্থক্য চলে আসে গেছে। যেমন এটা হচ্ছে হলো এটা কত আসতেছে, প্রায় 25%, প্রায় 25-25.5% হইতে পারে। তারপরে এটা এটা আসতেছে 19%। কিন্তু দেখেন গড়ে যদি করেন দুইটা রেজাল্ট কিন্তু অলমোস্ট কিন্তু সেম আসবে। কিন্তু তার মানে এই স্পেসিফিকেশনে এই বাহুর মাপে আপনি অসংখ্য সংখ্যক চতুর্ভুজ তৈরি করতে পারবেন, কিন্তু এই বাহুর মাপে কিন্তু আপনি একটার অধিক দ্বিতীয় কোনো ত্রিভুজ তৈরি করতে পারবেন না। আমার আমার কথা কি বুঝছেন একটু বলেন তো। চতুর্ভুজের বাহুর মাপ যদিও একই থাকে, কিন্তু কোণের মাপ পরিবর্তন হলে তার ক্ষেত্রফলটার পরিবর্তন হবে। কিন্তু ত্রিভুজে কি এগুলো কোণের ঝামেলা আছে? কোন কোন এটা ওটা এগুলো ঝামেলা আছে? 3টা বাহু হলে একটা ত্রিভুজ কিন্তু অঙ্কন করা যায়, কিন্তু 4টা বাহু হলে কি আপনি একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারবেন? চতুর্ভুজ কি, চতুর্ভুজ আপনার রিকোয়ার্ড করে যে হলো একটা কোণ অথবা কর্ণ চাই চতুর্ভুজ 4টা বাহুর সাথে, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু কোণ বা কর্ণের কোনো প্রয়োজন নেই। 3টা বাহু হলেই কিন্তু একটা ত্রিভুজ হয়ে যায়, ব্যাস শেষ, আর কিছু লাগবে না। 3টা বাহু হলেই আপনি অটোক্যাডে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবেন, কিন্তু 4টা বাহু হইলেই আপনি একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারবেন না। আমার কিন্তু মূল কনসেপ্টটা কিন্তু এইটাই, বলার এত কিছু বলার উদ্দেশ্য কিন্তু এইটাই, যে হলো ত্রিভুজ তৈরি করতে আমার 3টা বাহু হইলেই যথেষ্ট, এনাফ। চতুর্ভুজ হলে আপনি পারবেন না। একটু আমরা দেখি ত্রিভুজটা আমরা কিভাবে অঙ্কন করব। যেমন দেখেন এই ত্রিভুজটাই আমরা শুরু করি, এই ত্রিভুজটাই দেখি। ঠিক আছে, ত্রিভুজটা আমি কিভাবে অঙ্কন। আচ্ছা, প্রথমে আমরা নিচে একটা 90 ফিটের একটা ইয়ে নিয়ে নিই, 90 ফিটের একটা বাহু নিয়ে নিলাম। হ্যাঁ, এইবার দেখেন মনে আছে, ছোটবেলাতে মনে আছে কাটা কম্পাস দিয়ে একটা ইয়ে করে নেন, এই পয়েন্টে একটা কাটা কম্পাস ধরেন, কাটা কম্পাস এই রুল কম্পাস ধরেন, ধরে একটা বাহুর মান নেন। তাহলে একটা বাহুর মান নেব 110 ফিট। দেখেন সার্কেলটা কিভাবে নিতে হয়, দেখেন একটু উপরের দিকে দেখেন, আমাদের কিন্তু এখানে বেশ কিছু সার্কেল আছে। হ্যাঁ, এগুলো সব সার্কেলে কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। তো এর মধ্যে মোটামুটি রকমের এই সার্কেলটা আমাদের দরকার পড়ে, সেন্টার রেডিয়াস। দেখেন এখানে সেন্টারে একটা পয়েন্ট আছে প্লাস রেডিয়াস, তার মানে কি এই এই সার্কেলে যখন ক্লিক করে যখন একটা সার্কেল আপনি ড্র করবেন, তখন সেন্টার থেকে রেডিয়াসটা দিতে হবে, মানে এর ব্যাসার্ধটা দিতে হবে। ঠিক আছে, যেমন দেখেন আমরা এই সার্কেলটাই নিই। আচ্ছা, তাহলে এটা যেহেতু 110 ফিট, ঠিক আছে, তাহলে এই সেন্টার রেডিয়াস সার্কেলটা নিয়ে দেখেন মাউস পয়েন্টার নিয়ে ছেড়ে দিলাম, মাউস ছেড়ে দিছি। এবার দেখেন ইনপুট দিলাম 110 ফিট ইন্টার। আচ্ছা, এইবার এই বাহুর মান আছে 80 ফিট। এবার আবার সেন্টার রেডিয়াস সার্কেলটা নিলাম, নিয়ে একটু উপরের দিকে টেনে দিলাম, মাউস ছেড়ে দিলাম। এবার দিলাম হচ্ছে হলো 80 ফিট ইন্টার। দেখেন এবার দেখি এই পয়েন্ট থেকে মিলিত পয়েন্টের মাপ কত। 110 ফিট, এই যে এটা 110 ফিট। আচ্ছা, এবার হচ্ছে হলো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাপটা হলো 80 ফিট। দেখেন এবার 80 হয়ে গেছে।
যেমন দেখেন ছোটবেলাতে আমরা যেমন এই কাটা কম্পাসে এভাবে কাজ করছি, মনে আছে কি আপনাদের? তার আগে দেখেন তাহলে আপনারা মনে করবেন কি তাই। এই যে এইভাবে করে পেন্সিলের দাগ দিয়ে নিছেন, মনে আছে রুল কম্পাসে? আপনাদের কি মনে আছে? একটু কথা বলতে হবে। জি স্যার, মনে আছে, এবং গত ক্লাসে আমি এইটাই বলতে চাইছিলাম। যাই হোক, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই মিলিত পয়েন্টে ইয়ে করে দিলেই কিন্তু একটা ত্রিভুজ কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু অঙ্কনের কিন্তু পলিসি সিস্টেম, কৌশল। এটা 110 ফিট। আমি কেউ আছেন? আমি একটু আগাই, আপনারা উত্তর দিলেন আগাই, এমন কেউ আছেন? না হলে আমি এটা নিয়ে আরো কথা বলবো। কিন্তু দেখেন এখানে ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু থাকলে আপনি কিন্তু একটা ত্রিভুজ অঙ্কন করতে পারতেছেন। 3টা বাহুর মান পেলে কিন্তু আপনি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারতেছেন। এর অর্থই হইলো এটা দ্বারা কোনো একাধিক, একের অধিক কোনো ত্রিভুজ কিন্তু 3টা বাহু দ্বারা কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এটা কিন্তু এই পর্যন্ত কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন আপনি এরকম একটা ক্ষেত্র পাইছেন। আচ্ছা, ত্রিভুজ কি অঙ্কন করে কি আরেকবার দেখাবো? আরেকবার কি দেখাবো? জি স্যার, দেখান আরেকবার। লাগবে স্যার, একবার দেখান। আচ্ছা দাঁড়ান, এই যে দেখেন প্রথম যে বাহুটা টেনে নিয়েছিলাম, মনে আছে? এই এই যে 90 মিটার লাইনটা কিন্তু আমি প্রথম কিন্তু টেনে নিয়েছিলাম, অঙ্কন করে নিয়েছিলাম। এই বাহুটাকে বলতেছে বেজ লাইন ত্রিভুজের। ঠিক আছে, বেজ লাইন। এই বেজ লাইনের একটা পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ নিছি, অপর পয়েন্ট থেকে একটা, এটাকে বৃত্তচাপ বলাটা কি ঠিক আছে বিশ্বজিৎ দাদা? ঠিক আছে, ঠিক আছে, বৃত্তচাপ বৃত্ত। আচ্ছা, এই পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ নিছি, 110 ফিটের একটা বৃত্তচাপ নিছি। এই পয়েন্ট থেকে 80 ফিটের একটা বৃত্তচাপ নিছি আমরা। ঠিক আছে, নিয়ে যেখানে মিলিত হয়েছে এইখানে আমরা একটা লাইন টেনে দিলাম। এইভাবেই কিন্তু পৃথিবীর সকল ত্রিভুজ কিন্তু আপনি অঙ্কন করতে পারবেন। এই ত্রিভুজের বেজ লাইন কিন্তু এইটা। ঠিক আছে, এইটাকে কেন বেজ লাইন বলতেছি বলেন তো? কেন এটাকে বেজ লাইন বলতেছি? নিচে লাল লাইনটাকে আমরা কেন বেজ লাইন বলতেছি? একটু বলেন, কেউ একটু কথা বলেন, কথা না বললে মানে কথা বলা যায় না। স্যার, এই বাহুটা কেন্দ্র করে অন্য দুইটা বাহু তৈরি হয়েছে স্যার। এই বাহুটার একটা বিন্দু থেকেই কিন্তু এটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন চতুর্ভুজে আমরা পড়ে যাই। আচ্ছা, এবার দেখেন আমরা কিছু কাজ দেখি তো পারি কিনা। কিছু কাজ আমরা একটু দেখি যে পারি কিনা এটা দেখি। ঠিক আছে, আচ্ছা এই কাজটা দেখেন, এই কাজটা দেখি তো এটা আমরা কম্পিউটারে উঠাইতে পারি কিনা আমরা একটু দেখি। ঠিক আছে, এটা কম্পিউটারে উঠাইতে পারি। আচ্ছা, প্রথমে এটার বেজ লাইন টেনে নেই 121 ফিট। ঠিক আছে, দেখেন 121 ফিটে একটা লাইন টেনে নিলাম আমি। 121 ফিট, 121 ফিটে একটা লাইন টেনে নিলাম। দেখেন এইটা এখানে কিন্তু বেজ লাইন কিন্তু এইটা, হ্যাঁ বেজ লাইন কিন্তু এইটা, বেজ লাইন কিন্তু এইটা। ঠিক আছে, এইটা হলো বেজ লাইন। আচ্ছা,
এই বেজ লাইন থেকে আমরা এদিকে একটা বৃত্তচাপ আঁকবো 135 ফিট ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকবো, আর এখান থেকে 65 ফিট ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কন করি। এখন বৃত্তচাপে ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিয়ে ছেড়ে দিলাম হাত। ঠিক আছে, এবার লিখে দিই কত, 135 ফিট, 1 3 5 ফিট। ঠিক আছে, এবার এই পয়েন্ট থেকে টানবো হচ্ছিল 62 ফিট ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন। ঠিক আছে, 62 ফিট ইন্টার। ঠিক আছে, এবার যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা তাহলে আমরা এটা আমরা ত্রিভুজটা তৈরি করে ফেলি। আচ্ছা, একটু সাবধান হবেন, দেখেন এরকম হইলে কিন্তু পুরো কাজ কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা ঠিক জায়গাতে লাগলো, লাগছে, আমরা বৃত্তচাপটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার দেখেন এইটাকে যদি বেজ লাইন ধরি 135 ফিট, এইটাকে যদি বেজ লাইন ধরি, তাহলে এই বেজ লাইনের এই পয়েন্ট থেকে কিন্তু 130 ফিট একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, আর এই বেজ লাইনের এই পয়েন্ট থেকে 76 ফিট একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। ঠিক আছে, এই যে এখান থেকে দেখেন 130 ফিট, 130 ফিট ইন্টার। তাহলে আর এবার কিন্তু 135 ফিট এটাকে কিন্তু বেজ লাইন ধরছে। ঠিক আছে, এবার এই বেজ লাইনের এইখান থেকে 76 ফিটে কিন্তু একটা বৃত্তচাপ আঁকবো, 76 ফিট, 76 ফিট মিটার। তাহলে এখানে আমরা ত্রিভুজটা করে ফেলি, যেখানে মিলিত হয়েছে এখানে একটা ত্রিভুজ করে ফেলি, ক্লিক ইন্টার। বৃত্তচাপের কাজ শেষ, বৃত্তচাপ ডিলিট। ঠিক আছে, আচ্ছা এইবার দেখেন এইবার আমরা বেজ লাইন ধরবো 130 ফিট। ঠিক আছে, 130 ফিটকে যদি আমরা বেজ লাইন ধরি, বেজ লাইনের এই পয়েন্ট থেকে যাইতে হবে, একটা বৃত্তচাপ আঁকতে হবে, 103 ফিট ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, আর এই পয়েন্ট থেকে 68 ফিট একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। ঠিক আছে, এবার দেখেন এখান থেকে অঙ্কন করলাম কত, 103 ফিট, 103 ফিট ইন্টার, আর এইখান থেকে টানলাম 68 ফিট ব্যাসার্ধের বৃত্তচাপ, 68 ফিট। ঠিক আছে, এবার এখানে যেখানে বৃত্তচাপটা যেখানে মিলিত হয়েছে সেখানে আমরা একটা লাইন টেনে বৃত্তচাপ আমরা ডিলিট করব, বৃত্তচাপের কাজ শেষ। এইবার দেখি এখানে যে বাহুর মাপগুলো দিছে, এখানে আমাদের বাহুর মাপগুলো ঠিক আছে কিনা আমরা একটু দেখি, এগুলো সবই কালো করে দিই আপনাদের দেখার সুবিধার্থে। আচ্ছা, আমি আর অধিকার তাকাইতেছি না, আমি ডাইরেক্ট হচ্ছে বাহুর মাপগুলো লাগাইতেছি। 103 ফিট, 121 ফিট, 62 ফিট, 76 ফিট, 68 ফিট, 130 ফিট, 132 ফিট, 35 ফিট। দেখেন তো এটার সাথে কি মিলে যায়, এটার সাথে কি মিলে যায়? বাহুর মাপগুলো দেখেন, 103 ফিট, 103 ফিট, 68 ফিট, 68 ফিট, মিলে যায় সম্পূর্ণ, 65 ফিট, 65 ফিট, 121 ফিট, 121 ফিট, শুধু 135 ফিট, 135 ফিট, 130 ফিট, হুবহু মিলে গেছে। আমরা কিন্তু ফিল্ডেও কিন্তু এইভাবে কাজ করব। সাপোজ ধরেন আপনি ফিল্ডে পরিমাপ করতে গেছেন, সাপোজ ধরেন এইটাই প্লট, আপনি প্লটের এই বাহু, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মেপে নিলেন। ঠিক আছে, ফিতাতে মেপে নিলেন, মেপে নিয়ে 21 ফিট খাতায় একটা স্কেচ করলেন, খাতায় একটা স্কেচ করলেন যে আচ্ছা প্রথম বেজ লাইন এটা হচ্ছে 21 ফিট, এবার করে 21 ফিট খাতায় লিখে দেন, 121 ফিট, 121 ফিট খাতায় লিখে নিলেন। তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে ফিতার মাপ নিলেন কত হয়, মানে আপনি এরকম ত্রিভুজ তৈরি করলেন, খাতায় একটা ত্রিভুজের মতো করে নিলেন, ভিতরে লিখে দিলেন এখান থেকে এটা হচ্ছে 135 ফিট খাতায় টুকে নিলেন। ঠিক আছে, তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মেপে নিলেন কত, 62 ফিট খাতায় টুকে নিলেন, এটা হচ্ছে 62 ফিট। তারপরে এইখান থেকে খাতাতে যেটা স্কেচ করেন ওটা কিন্তু প্রপারলি ঠিক হবে না, বুঝছেন, কিন্তু ফিতা মাপ ধরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত পেলেন 130 ফিট খাতায় লিখলেন 130 ফিট। তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ফিতা ধরে মাপে পেলেন 76 ফিট লিখে নিলেন, চলো 76 ফিট। তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত পেলেন 68 ফিট, 68 ফিট। তারপরে এই পয়েন্টের নিচে পয়েন্ট পর্যন্ত পেলেন 103 ফিট। এটা সীমানা নির্ধারণ না, হ্যাঁ, এটা দখল মাপের কথা বলছি, 103 ফিট।
তাহলে এইভাবে যে খাতায় টুকে নেন, এই ডাটাটা যদি আপনার খাতায় থাকে, খাতা দেখে দেখে এটা কম্পিউটারে উঠানো যাবে না? জি স্যার যাবে। খাতা দেখে দেখে কিন্তু কম্পিউটারে উঠানো যাবে। যেমন দেখেন অনেক সময় আপনি ফিল্ডে সাপোজ ধরেন এগুলো তো মাঝখানে কর্ণগুলো তো আমরা তৈরি করে নিছি, বুঝছেন? আপনি ফিল্ডে যায় দেখতেছেন প্লটের অবস্থা এইরকম, ঠিক আছে? এইরকম আপনি এখানেই আপনি প্রথমে প্লটটা অঙ্কন করে নেবেন। এই প্লটের আউটলাইনটা দেখেন, আমি সাপোজ ধরেন এটা অঙ্কন করে নিছি। প্রথমে প্লটে আউটলাইন অঙ্কন করে নিলেন, অঙ্কন করে নেওয়ার পরে এভাবে করে আপনি হাতে টেনে ত্রিভুজায়ন করলেন। ত্রিভুজায়ন করার পরে এই থিতার মাপ বলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরে, মানে যারা ফিতা ধরবে তাদের বলবে নাই এই পয়েন্ট এই পয়েন্টটা মাপ কত, তারা বলবে আপনি ফিতার মাথায় দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকে খাতা নিচে টুকে নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 130 ফিট। আচ্ছা, তবে এখানে একটা আপনারা কাল্পনিক ত্রিভুজ তৈরি করে নিছেন। তারপরে এখান থেকে এই পয়েন্টের মাপ নেবেন, ফিতাতে কত মাপ পয়েন্ট নিবেন খাতায় টুকে নিলেন। তবে এই পয়েন্ট কত হচ্ছে, কোনাকুনি মাপ ধরতে বললেন, নিল, সে বললো আপনি খাতায় টুকে নিলেন। এখন এই মাপটা কম্পিউটারে আপনাকে উঠাইতে হবে। সেদিন একজন প্রশ্ন করতেছিলেন যে হলো সম্ভবত জাকারিয়া ভাই, সম্ভবত আই এম নট শিওর, আমি তো এই বিভিন্ন জমির ক্ষেত্রের ইয়েগুলো আমি তৈরি করতে পারতেছি না। আপনি কেন তৈরি করবেন? আপনাকে তো আগে ত্রিভুজানটা করতে পারতে হবে, ত্রিভুজানটা তো করতে হবে, ত্রিভুজ করতে হবে। ত্রিভুজ না করলে কিন্তু এই চতুর্ভুজ আপনারে যদি 4টা বাহুর মান দেওয়া হয় যে ভাই এই প্লটের হচ্ছে 4টা বাহুর মান 110 ফিট, 90 ফিট, 80 ফিট, 180 ফিট, আপনি কিন্তু প্রপার ক্ষেত্রটা তৈরি করতে পারবেন। আবার হ্যাঁ, এই ক্ষেত্রটা আপনি তৈরি করতে পারবেন। আপনি ফিল্ডে যায় দেখতেছেন ক্ষেত্রটা এরকম, এই প্রথমে আউটলাইনটা আপনি সীমানা ঘুরে ঘুরে আউটলাইনটা টানে নিলেন, টানে নেওয়ার পর আপনি ত্রিভুজান করলেন। এখন ত্রিভুজান এদিক দিয়ে করবেন নাকি এদিক দিয়ে করবেন আপনার ব্যাপার, একটা ত্রিভুজান করে নিলেন। তাহলে এই মাঝখানে কর্ণের মানটা কিন্তু পাইলে কিন্তু আপনি কিন্তু প্রপার এই ফিল্ডে আসলে অ্যাকচুয়ালি দখলটা যে অবস্থায় আছে, মানে এই এক্সিস্টিং প্লটের অবস্থানটা যে অবস্থান আছে, সেম জিনিসটাই কিন্তু আপনি আপনার কম্পিউটারে কিন্তু উঠায় ফেলতে পারতেছেন। কম্পিউটারে উঠায় ফেললে ক্ষেত্রফল বেড়ে যাবে। ক্ষেত্রফল বের করার কৌশলগুলো আমরা এখন দেখাই নাই, আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে যাব। তো ত্রিভুজানটা কিভাবে করতে হয় এটা আগে আমাদের একটু জানতে হবে। ত্রিভুজানটা কিভাবে করব, ত্রিভুজানে একটু পরে আসতেছি, এই টপিকসটা আমি আপাতত ক্লোজ করে দিই। আচ্ছা, এইভাবে করে কি আপনারা কি ইয়ে করতে পারবেন? আপনারা যদি এরকম একটা বাহু দেখে দেখে কি আপনারা এই সেম জিনিসটাই অঙ্কন করতে পারবেন? ইয়েস অর নো? কারণ রেকর্ড চলতেছে তো, রেকর্ড লম্বা হয়, সবাই কথা বলে। এমন কেউ আছেন না পারলে আমি বলবো, শিখাই দেবো। টপিকস দেওয়ার পর এই টপিকসে আলাপ করবেন। জি স্যার, একটা চতুর্ভুজ অঙ্কন করে দেখেন। কতটুকু দখল করবেন? আচ্ছা, এগুলোর মধ্যে অঙ্কন করি, সেগুলো তো সহজ। ইয়াতে আছে যে অটোক্যাডে, এখানে বেশ কয়েকটা চতুর্ভুজ দেখলাম, ওখান থেকে একটা স্যার যেটা দেখালেন, 100/100 ওটা আপনি অঙ্ক করেন, ওখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। না এটা না, আর কয়েকটা চতুর্ভুজ আছে স্যার, আর দেখছিলাম যে লাল লাল এগুলা জি, এখান থেকে একটা দেখাইলে হবে। এটা দেখেন, এটা 110, 90, 80। এগুলো আপনি টানতে পারবেন না তো, কর্ণের মাপ ছাড়া তো এগুলো করতে পারবেন না। ত্রিভুজ ছাড়া কোনো কিছুই কিন্তু অঙ্কন করা যায় না। 4 বড় মাপ, মানে এটা যদি রেগুলার কোনো ক্ষেত্র হয়, যেমন হচ্ছে হলো সামান্তরিক, আয়তক্ষেত্র, ধরনের হইলে করা যাবে 4 বড় মাপ। কিন্তু আমাদের প্লটে তো আমরা কোনো রেগুলার চতুর্ভুজ পাই না, মাত্র সাপোজ ধরেন এখানে কর্ণের মান কত, দাদা 145 ফিট 4 ইঞ্চি। কথা বলেন না, এই কথা বলেন। এই তাজুল সাহেব, আপনি মিউট করেন। তাজুল সাহেব মিউট করেন। প্রথমে 180 ফিটের একটা বাহু টেনে নিলাম, নিচে বেজ লাইনটা টেনে নিলাম 180 ফিটের, ঠিক আছে? আচ্ছা,
এরপরে এই বেজ লাইনের এই পয়েন্ট থেকে 110 ফিট যেতে হবে, এই পয়েন্ট থেকে যেতে হবে হলো 145 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে একটা অঙ্কন করলাম, 110 ফিট। আর এই বেজ স্যার কথা মনে হয় শোনা যায় না, সবাই কি শোনেন? না, শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যায় না? আচ্ছা, জি স্যার, এখন এইবার যাইতেছে। এইবার বেজ লাইন তৈরি করবো কাকে? এইবার বলুন তো, এবার বেজ লাইন ত্রিভুজে বেজ লাইনটা তৈরি করবো কোনটাকে ত্রিভুজে বেজ লাইন ধরবো? এইটা নাকি? ডান দিকের এই 145 ফুট ওটা ধরবেন। এইবার এইটাকে আমরা বেজ লাইন ধরবো, ঠিক আছে? এইবার আমরা ওইটাকে বেজ লাইন ধরবো, এইটাকে বেজ লাইন ধরবো। তাহলে এই বেজ লাইন থেকে আমার যেতে হবে হলো 90 ফিট। 90 ফিট এই পয়েন্ট থেকে যেতে হবে 90 ফিট, এই পয়েন্ট থেকে যেতে হবে হলো 80 ফিট, এই পয়েন্ট থেকে যেতে হবে হলো 80 ফিট, 80 ফিট। তাহলে আর যেখানে মিলিত হইলো ওইখানে আমরা করে ফেললাম। দেখেন মাঝখানে একটা কর্ণ দেওয়ার পরেই কিন্তু এটা সম্ভব হলো, ঠিক আছে? কর্ণ দেওয়ার পরেই কিন্তু এটা সম্ভব হলো। কর্ণ দেওয়ার আগে কিন্তু এটা কোনোভাবে এটা কম্পিউটার উঠাইতে পারবে না। আর যেটা কম্পিউটার উঠাইতে পারবে না ওটা ভুল। গড় পদ্ধতিতে যে ইয়েগুলো নিয়ে আসতেছে না, নিয়মিত চতুর্ভুজ গুলো নিয়ে আসতেছে, ওগুলো কিন্তু কম্পিউটার উঠাইতে পারবে না। আর এটা কিন্তু 100 কিন্তু কম্পিউটারে উঠে গেছে। তার মানে মাঝখানের এই কোনাকুনি মাপটা না হলে কিন্তু এটা আমি পারতাম না। আপনি অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন, যেহেতু অ্যাঙ্গেলের বিষয়টা দেখাই না, আমরা সামনে অ্যাঙ্গেলের বিষয়টা দিই। আর অ্যাঙ্গেল নিয়ে আমরা সচরাচর কাজ করি না, তো এই জন্য আজকে অ্যাঙ্গেল নিয়ে কথা বলতে চাইলাম। পরে চিন্তা করলাম যে না, অ্যাঙ্গেল আসলে পরে দেখানো যাবে না, পরে বলতে এটা 1-2টা ক্লাস হবে। এই যে দেখেন আমাদের হয়ে গেছে। এবার দেখেন আমি বাহুর মাপগুলো দিয়ে দেখেন, প্রথমে কর্ণটায় দিয়ে, আরে হবেই, এটা দেখার কিছু নেই, হবেই, এটা মাস্ট হবে। এই যে কর্ণ, কর্ণ চলে 145 ফিট 4 ইঞ্চি, হবেই, হইতেই হবে, হইতেই হবে, না হয়ে যাবে কই? ঠিক আছে, প্রসেস কিন্তু এইটাই। এই কারণেই কিন্তু বারবার কর্ণ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে সবাইকে, যে আপনারা ভাই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজটা বলছে কোন একটা ক্ষেত্রের ক্ষেত্রফল একটা বহুভুজার ক্ষেত্রে হতে পারে, চতুর্ভুজও হয়তো বাস্তবে নাও পাইতে পারে, আবার আছে, নাই তা না, আছে। কিন্তু বহুভুজের ক্ষেত্রেও কিন্তু এভাবে করে কর্ণ তৈরি করে করে আপনি ক্ষেত্রগুলো কিন্তু তৈরি করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আপনাকে যদি এই যে দেখেন এখানে মিম ডিজিটাল সার্ভে এখানে এলো বেশ কিছু কাজ করছে, এই যে কোনো কাজগুলো আপনারা তুলে তুলে ফেলতে পারবেন না? তুলে ফেলতে পারবেন না কম্পিউটারে? পারবেন কিনা? হ্যাঁ স্যার, করা যাবে স্যার। এগুলো কিন্তু কঠিন কিছু না, যে কোনো কাজ, যে কোনো কাজ। এবং আমাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা পরে অ্যাসাইনমেন্টে আমরা পড়ে যাবো, একটা অ্যাসাইনমেন্ট আছে। যেমন দেখেন মিন ডিজিটাল সার্ভে কিন্তু একটা কাজ কিন্তু দেখেন মাঝখানের এই কোনাকাটি মাপ ছাড়া কিন্তু নেয়। কারণ কি, এই কোনাকাটি মাপ ছাড়া কিন্তু জমির যে ক্ষেত্রফল গুলো বের করতেছে তার কিন্তু 4 পয়সা মূল্য নেই, কিন্তু 4 পয়সা মূল্য নেই তার। দেখেন একটা মাপ দেখাইতে পারবেন না যে মাঝখানে কোনো নাই, দেখেন একটা একটা কাজ দেখাইতে পারবেন না যে মাঝখানে কর্ণ নাই, একটা কাজ দেখাইতে পারবেন না। তাহলে দেখেন একটা লোক, বয়স আমাদের বিশ্বজিৎ দাদার বয়স কিন্তু 50 বছর, মানে মোটামুটি লোক হয়ে যাবে এরকম একটা বয়স্ক একটা লোক, দেখেন এতগুলা কর্ণ দিছে। না, এটা তো অবশ্য কারণ আছে, উনি তো আর পাগলামি বসত আর নাই, নেই তো, কারণ তো আছে। তো কিছু গড় পদ্ধতি লোকেরা মানে কারণটা তল্লাশি করে না, খোঁজে না, সরাসরি বলে ফেলে যে ফেসবুকে নামিন, এটা নামিন, ওটা নামিন, আর ফেসবুকে সম্ভব। দেখেন এক এই কাজের মান কিন্তু অন্য একটা কাজ নাই, একটা কাজ নাই, দেখেন স্যার এগুলো কি আপনারা ওই যে
অটোক্যাডে আপনার ক্ষেত্রফল বের করার জন্য কি আমাদের এগুলো নিতে হবে? হ্যাঁ, অটোক্যাডের ক্ষেত্রফল বের করার জন্য আপনাকে কর্ণ নিতে হবে। কর্ণ না নিলে ক্ষেত্রফল আসবে না ভাই। আপনি কর্ণ না নিলে যেরকম, কর্ণ যদি না নেন আপনি ক্ষেত্রই অঙ্কন করতে পারবেন। ক্ষেত্র অঙ্কন না করলে তো, অঙ্কন করতে না পারলে তো ক্ষেত্রফল আশা করা আমি তো কর্ণ ছাড়া যেমন ক্ষেত্র যেটা আছে এটা তো আমরা ওই সিট থেকে নিয়ে আসবো, এটা তো আমরা সিট থেকে নিয়ে আসবো না, তো পলিলেন নিয়ে আর কি। তো ওখানে আর কর্ণ নেওয়ার কি প্রয়োজন হবে? কর্ণ ছাড়া এখানে ক্ষেত্রফল বের করার যে নিয়ম আছে ওই নিয়ম দিয়ে আসবে না একুরেট ফলাফল? আমাকে একটু বলতে দেন। ওনার কথা আপনারা বুঝছেন না জানি না। উনি বলতেছে আমি যখন এখানে নকশাটা প্লেস করবো আমি তো চারপাশের ক্ষেত্রটা পেয়ে যাব, তখন আমার কর্ণের একটু দরকার পড়বে। আপনি যখন সরজমিনে যখন কাজ করতে যাবেন, সীমানা নির্ধারণ করতে যাবেন, তখন যদি চারটা বাহুর মান দেন, চারটা বাহুর মান দিয়ে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। ঠিক আছে, এই কর্ণটা নেওয়ার কথা বলতেছি সরজমিনে কাজ করার জন্য। এই কর্ণটা আপনার লাগবে। জি সরজমিনে স্যার, যদি আপনি বুঝতে কাজ, পারছি বুঝতে পারছি। জি স্যার। সরজমিনে যদি আপনি কাজ না করেন, আপনি এই কর্ণ ছাড়া কম্পিউটারে এই ক্ষেত্রটা ড্রয়িং করতে পারবেন না। আপনি কি সরজমিনে সীমানা নির্ধারণ করতে পারবেন এই কর্ণ ছাড়া? না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি হুট করে তো বলে দিতে পারি, "এই আপনি আপনাকে অন্তত এই কর্ণটা থাকলে, থাকলে তো অন্তত আপনি আমার বুঝাইতে পারবেন যে এই ভাই, এই যে বলতে কর্ণ আছে, আপনি হিসাব করেন না, হিসাব করে দেখেন না, উদাউদি আমার বলছেন অনেক বিষয় আছে, অনেক ব্যাপার আছে। এবং পণ্য জিনিসটা কিন্তু দেখতেও সুন্দর, কাজের কিন্তু একটা কর্ণ আছে। এই কর্ণ না দিলে ভিতরে ফাঁকা ফাঁকা পড়ে থাকে, কেমন লাগে। কর্ণ দিলেও কিন্তু মানানসইতা আসে। এই আপনার জন্য ডাইমেনশনে কিন্তু একটা মানানসইতা আছে। সরজমিনে সাপোজ ধরেন আপনি একটা লাইন, নিচের এই বেজ লাইন, এটাই সাপোজ ধরেন সরজমিনে নিয়ে বুঝছেন প্লট, নিচের বেজ লাইনটা পেয়ে গেছেন, তাহলে আপনাকে এইখান থেকে একটা ফিতা টেনে নিয়ে যেতে হবে 110 ফিটের, এইখান থেকে একটা ফিতা টেনে নিয়ে যাইতে হবে 145 ফিট 4 ইঞ্চি। 110 ফিট এবং 145 ফিট 4 ইঞ্চির যেইখানে মিলিত হবে এইখানে বসবে একটা খুঁটি। খুঁটি বসলো মানে এই খুঁটি থেকে একটা সোজা, স্ট্রেট সোজা টানলে কিন্তু এটা একটা সীমানা। ঠিক অনুরূপভাবে তারপরে এবার বেজ লাইন বানাইতে হবে, এইটাকে এইটাকে বেজ লাইন বানাইতে হবে, এইটাকে বেজ লাইন বানাইতে হবে, এই হলুদ এটাকে। তাহলে বেজ লাইনের এইখান থেকে দুইটা ফিতা লাগবে। এই সীমানা নির্ধারণ করতে হলে একটা ফিতাতে হয় না, ম্যাক্সিমাম আমি নিয়ে একটা ফিতাতে কাজ করি, ম্যাক্সিমাম মানে 99% একটা ফিতাতে হয়। আচ্ছা, এইখান থেকে দেখেন একটা ফিতা আপনাদের টানতে হবে, ফিতার 90 ফিটের জায়গাতে একটা মার্ক করে ধরে রাখতে হবে। এদিক দিয়ে ফিতা নিয়ে চলে যাবে, ওকে বলতে হবে যে 90 ফিট ধরে থাকো, আর এদিক থেকে একটা ফিতা পাঠাই দিবেন 80 ফিট। 90 ফিট আর 80 ফিটের ফিতা যেখানে টান টানা ভাবে ধরে যেখানে মিলিত হবে এইখানে বসবে আরেকটা। ঠিক আছে, আমাদের বিশ্বজিৎ দাদা আবার এই ক্ষেত্রে 3টা ফিতা ইউজ করে, মানে এতে করে মাপটা আপনার আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়। আর এই পদ্ধতিতে যদি না করেন, আমাদের দেশে আমিন, আপনারা অনেকে আমিন আছেন, আমাদের আমার সাথে হতে একমত যেতে পারেন বা দ্বিমত পোষণ করতে পারেন। আইল টেনে আসেন, আইলের রেফারেন্স ধরে এসে কিন্তু সীমানা নির্ধারণ করে, কিন্তু ওই আইল যদি না থাকে ব্যাস হাওয়া বেড়ে যাবে, মানে একটা চরে যদি নামায় দেওয়া হয় হাওয়া বেড়ে যাবে, বুঝতে পারছেন? আইল টেনে আনছে, কিন্তু যখন এই পদ্ধতিতে আপনি কাজ করবেন, আপনার চরে নামায় দেওয়া, নদীর মাঝখানে নামে দেওয়া, সাগরের মাঝখানে নামে দেওয়া, আপনি কিছু না কিছু একটা করে রেখে চলে আসবেন। এই হলো ব্যাপার আর কি। আচ্ছা, এবার দেখেন নকশাটা কিভাবে আনতে হয় আমরা পরে নিয়ে আসবো, ঠিক আছে? সাপোজ ধরেন নকশাটা এখানে আনার পরে এইরকম একটা ক্ষেত্র পাইছে, মনোযোগ সহকারে শুনবেন আমার কথা, হ্যাঁ, মনোযোগ সহকারে শুনেন আমার কথা। এখানে এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ ত্রিভুজের পদ্ধতিটা দিলাম। আমরা নকশা থেকে এরকম একটা আউটলাইন পেলাম, এই যে নকশা আনলে নকশার উপর দিয়ে টেস্ট করার পরে আউটলাইনটা আমরা পেলাম, ঠিক আছে? এখন এইটাকে আমাকে ত্রিভুজ তৈরি করতে হবে, ঠিক আছে? এখন ত্রিভুজটা কিভাবে তৈরি করবো দেখেন, আমি কয়েকটা আমি ত্রিভুজ কিন্তু অনেক অনেক ভাবে করা যায়, ঠিক আছে? কিন্তু ত্রিভুজ আইনেরও কিন্তু নিয়ম আছে, কিন্তু নিয়ম ছাড়া কোনো কিছু নেই। কয়েকটা নেই, সিও ইন্টার। দেখেন আমি ত্রিভুজ তৈরি করতেছি, দেখেন
দেখেন সবগুলো ত্রিভুজ হয়ে গেছে না? দেখেন সব ত্রিভুজ হয়ে গেছে না? জি স্যার। সব হয়ে গেছে। আবার দেখেন দেখেন তো আমি কিন্তু ত্রিভুজ কিন্তু যখন আপনি ত্রিভুজায়ন করবেন এক একজনের কাজ কিন্তু এক এক রকম হবে, সবার ত্রিভুজ কিন্তু একরকম হবে। দেখেন এটাও কিন্তু ত্রিভুজ হয়ে গেছে, সেম ক্ষেত্র কিন্তু ত্রিভুজ হয়ে যায় না? দেখেন সব ত্রিভুজ হয়ে যায় নাই? এখন এখানে ডাইমেনশন লাগাই দিলেই তো কাজ হয়ে যাচ্ছে। আর কিছু লাগে? ডাইমেনশন লাগাই দিলে চারদিকের বাহুর মাপ ডাইমেনশন লাগা দিলে কাজ হয়ে যাইতেছে। এখন বিষয় হলো দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটা ত্রিভুজায়ন কিন্তু মানে দুইটা ত্রিভুজায়ন হয়েছে, হ্যাঁ দুইটা দিয়ে আপনি সঠিক কাজ করতে পারবেন, কিন্তু দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন বিষয় হলো এইরকম করবো নাকি এইরকম করবো, ত্রিভুজায়ন করার ক্ষেত্রে কোন বিষয় মাথায় রাখবো। আমরা জানি না। বিশ্বজিৎ দাদা, আপনি কি ত্রিভুজ ছাড়া কি কখনো কোনো কাজ করছেন? ত্রিভুজায়ন ছাড়া না, সীমানা না ত্রিভুজায়ন ছাড়া সীমানা নির্ধারণ সম্ভব নয়। আচ্ছা, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন ত্রিভুজায়ন করছেন? একটু বিশ্বজিৎ দাদা, আমি একটু আপনার ইন্টারভিউ নিতেছি, হ্যাঁ একটু প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। আচ্ছা, ত্রিভুজ তৈরি করে যখন আমরা সীমানা নির্ধারণ করব, তখন ত্রিভুজের বাহুর মান বড় বাহুর মান নিয়ে ত্রিভুজ তৈরি করা সহজ নাকি ছোট বাহুর মান নিয়ে ত্রিভুজ তৈরি করা সহজ? যদি আমার সরজমিনে পরিমাপ করতে হয় তাহলে ত্রিভুজের দৈর্ঘ্যটা ছোট হলে ওই সরজমিনে পরিমাপ করতে সহজ হয়। রাইট। বাহু এই যত যে ছোট হবে সরজমিনে তত সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ রাইট, আমি এটাই উত্তরটা চাইতেছিলাম। আপনার যদি এই ত্রিভুজায়ন করতে গিয়ে যদি বাহুর মাপ যদি বেশি বড় নিয়ে ফেলেন, তখন এটা কিন্তু মুশকিল। ফিতা অনেক সময় দেখা যাবে যে বাতাসে উড়বে, টানাটানি করতে গিয়ে একটু রাবারিং করে বড় হইতে পারে, ছোট হইতে পারে, ছিঁড়ে যাইতে পারে, অনেক ঝামেলা আছে। তাছাড়া কিন্তু আমাদের হাতে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু 100 ফিটের একটা ফিতা আছে। তাহলে আমাদের যদি 100 ফিটের বড় ফিতা, ত্রিভুজের বাহুর মাত্রা যদি 100 ফিটের বড় হয়, তাহলে এটা মুশকিল না? 100 ফিটের বড়, তাহলে আমরা এমন ভাবে ত্রিভুজায়ন করবো আমার বাহুর মাপগুলো যাতে অধিকতর ছোট ছোট হয়। দেখেন এটাও কিন্তু ত্রিভুজায়ন, এটাও ত্রিভুজায়ন। দেখেন দুইটার মধ্যে পার্থক্য দেখেন, এখানে কিন্তু একটা বড় বাহু হয়ে গেছে। দেখেন এই বড় বাহুটা না নিলেও কিন্তু আমার চলতেছে। দেখেন এখান থেকে আমি ছোট বাহু দিয়েও কিন্তু কাজ সারতে পারছি। আচ্ছা, আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? মানে আমি মাঝে মধ্যে এমন জি কথা স্যার, বলি, খালি বুঝতেছি। নিজে বলতেছে নিজেই বুঝতেছি, আমার কথা আর কেউ বুঝতেছে না। কারণ আমি শিক্ষক না, তো আমি তো প্রফেশনাল লোক না বিশ্বজিৎ দাদার মতো। তাহলে আমরা ত্রিভুজায়ন করার সময় মাথায় রাখবো যাতে সর্বোচ্চ ছোট বাহুর মান নেওয়ার ক্ষেত্রে। দেখেন তো এই দুটার মধ্যে দেখতে কোনটা দেখতে আপনার কাছে ভালো লাগতেছে? ভালো তো দুইটাই, কিন্তু ভালো লাগতেছে কোনটা দেখতে? শেষে যেটা অঙ্কন করছেন ওইটার ত্রিভুজায়নটা মনে হয় একটু ভালো হয়েছে, মানে দেখেন তো ভালো। এখানে কোনো বাহুর মান বড়, কোনো বাহুর মান ছোট, কোনোটাই কেমন জানি একটু এলোমেলো এলোমেলো ভাব লাগতেছে না? আর এটা দেখে একটু মনে হইতেছে না যে একটু গোছানো গোছানো ভাব? তাহলে আর ত্রিভুজায়ন করার ক্ষেত্রে আমরা 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 খেয়াল রাখবো আমাদের গোটা গোটা যাতে ত্রিভুজ তৈরি হয়। দেখেন মোটামুটি সব ত্রিভুজই কিন্তু গোটা গোটা ত্রিভুজ, হ্যাঁ গোটা গোটা ত্রিভুজ। আর এগুলো দেখেন দেখেন এখানে একটা চিকন একটা পাইপ, এখানে একটা ছোট বড়, কিন্তু এই ত্রিভুজ গুলা মেন কথা হলো এইটার মধ্যে এতটা গোটা গোটা না। এই ত্রিভুজায়ন সঠিক আছে, ভুল না, কিন্তু দেখেন এই ত্রিভুজায়নটা কিন্তু এইটার মধ্যে এত গোটা গোটা ত্রিভুজ না। কিন্তু ত্রিভুজ গুলা কোনো হঠাৎ করে একটা ত্রিভুজ ছোট নিছেন আবার বড় নিছেন, ছোট বড় ছোট বড়, এই ত্রিভুজায়নটায় প্লটের প্লটিংটা খারাপ লাগে দেখতে। সুতরাং আমরা ত্রিভুজায়নের ক্ষেত্রে মাথায় রাখবো যত ছোট বাহু নেওয়া যায়। আমি ত্রিভুজায়ন এভাবেও ত্রিভুজায়ন করতে পারি, দেখেন এই যে এখানে এইভাবেও ত্রিভুজায়ন করতে পারি। আপনি যেভাবে খুশি সেভাবে ত্রিভুজায়ন করতে পারবেন, ঠিক আছে? যেভাবে খুশি সেভাবে ত্রিভুজায়ন করতে পারবেন। এই যে দেখেন এইখানে দুটা গোটা ত্রিভুজ, দেখেন এখানে দেখেন হঠাৎ করে একটা ত্রিভুজ চ্যাপ্টা হয়ে গেছে। আর এইখানে দেখেন তো সবগুলো অলমোস্ট প্রায় কাছাকাছি। আবার কিছু কিছু ক্ষেত্রে যায় আপনাকে
এই কিছু কিছু ত্রিভুজ ছোট করতে হবে, তো সেখানে আর কিছু করার নাই, সেখানে এগুলা কাহিনী করে আর লাভ নাই। যেখানে বাধ্য হয়ে ছোট করতে ওটা করে ফেলবে ছোট। যেমন আপনি এইরকম থাকতে পারে, এই যে এইরকম হইতে পারে, ঠিক আছে, প্লটটা এরকম হইতে পারে। তাহলে যখন এরকম একটা ইয়ে বের হয়ে যায় তখন এখানে একটা ছোট ত্রিভুজ কিন্তু বাধ্য হয়ে আপনাকে বানাইতেই হবে, তো সেটা ভিন্ন কথা। কিন্তু অকারণ বশত আপনি দেখেন এখানে অকারণ বশত দেখেন এখানে দুটা গোটা গোটা ত্রিভুজ, এখানে আবার চারটা, আর এই চারটা ধারে তো আবার এত বড় ত্রিভুজ, এইগুলার থেকেও আবার এই ত্রিভুজ বড়। আবার ত্রিভুজের দেখেন বাহুর মানগুলোও কিন্তু বড় বড়, কিন্তু যখন ত্রিভুজের বাহুর মানগুলো বড় বড় হবে তখন কিন্তু ফিতাতে টানাটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। অনেক সময় আপনার কাছে যদি 100 ফিটের উপর ফিতা না থাকে সেক্ষেত্রে আবার বিপদ। তা আমরা চেষ্টা করি কি, আমার তো একটা 350 ফিট একটা বড় ফিতা কিনছি, কয়টা বড় ফিতা কিনছি আমরা। তো আমরা তো এই রিসেন্ট কিনছি, রিসেন্ট বলতে এই তো 6-7 মাস হলো, 7-8 মাস হলো। তার আগে আমাদের কাছে 100 ফিট বা 150 ফিট ফিতা থাকতো, কিন্তু কিছু কিছু ত্রিভুজ আসতো 250 ফিটের। আমরা চেষ্টা করতাম এমন ভাবে ত্রিভুজায়ন করতাম আমাদের ফিতা যাতে 100 ফিট কিংবা 150 ফিট, আমাদের ত্রিভুজের বাহুর মান যাতে কোনোভাবে 150 ফিট ক্রস না করে। আমরা 100 ফিটের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি, কিন্তু ত্রিভুজায়ন করার ক্ষেত্রে যেহেতু আমাদের ফিতা ধরে মাপ দিতে হবে সরজমিনে, তখন আমরা চেষ্টা করি এটা যেন কোনোভাবে যেন 150 ফিট ক্রস না করে, যেহেতু আমার একটা লিমিটেশন আছে। ভৈরবে গিয়ে বুঝতে পারছেন, একটা সরকারি একটা কাজে গেছিলাম, বিশাল একটা সরকারি কাজে। তো সেখানে গিয়ে এক একটা করে ত্রিভুজ আসছে কত জানেন? ত্রিভুজের একটা বাহুর মান হচ্ছে 500 ফিট, 600 ফিট, 700 ফিট পর্যন্ত টানছি। সেই ত্রিভুজ তৈরি করতে যায় বুঝছেন, ফিতা দিয়ে তো আর কাজ হয় না, এত বড় কি আর ফিতা পাওয়া যায়? দড়ি লাগাইছে, এই ইটা লাগাইছে, উটা লাগাইছে, লাগায়ে দূর থেকে টানি, দেখা যায় যে টানলে লম্বা হয়ে আসে দড়ি, আবার ছেড়ে দিলে আবার পেটে ঢিল পড়ে যায়। মানে কি যে বিপদ হয়ে গেছে এত বড় ত্রিভুজে বাহুর মান হওয়ার কারণে। আবার আপনি ভাবতে পারেন যে আপনি বাহু ছোট করেন, কেমনে ছোট করবো? কারণ আমার এই প্লটের এক বাহু এই পার থেকে ওই পারের মাপই হচ্ছে হলো 450 ফিট, 500 ফিট। আমাকে মিনিমাম 450-500 ফিট আমাকে দিতেই হবে, মিনিমাম নিতে হবে। ওটা যদি ফিতাটা যদি একটু ডায়াগোনালি বাঁকার দিকে চলে যায়, চোখ বন্ধ করে 600-650 ফিটের কিন্তু বাহু, আপনার ত্রিভুজের বাহু কিন্তু তৈরি করতে হবে। কিন্তু এরকম একটা বিপত্তিতে পড়ে গেছিলাম। তো মানে তখন বুঝতে পারছে যে কি কারণে আমাদের ত্রিভুজায়ন করার ক্ষেত্রে, যখন কম্পিউটারে যখন আমরা একটা বাহুর একটা ক্ষেত্রে যখন ত্রিভুজায়ন করব, তখন আমাদের কেন ছোট ছোট বাহু নিতে হবে, যত সম্ভব ছোট বাহু। এইখান থেকে এখানে টানতে পারি না? অবশ্যই টানতে পারি। দেখেন তো এইখান থেকে এই বাহুর মান বড় নাকি এই বাহুর মান বড়, নাকি হচ্ছে হলো কোন বাহুর মানটা বড়? কোনটা মনে হচ্ছে আপনার নেওয়া উচিত বলুন তো? এই ত্রিভুজটা নেওয়া উচিত বলে মনে হচ্ছে নাকি এই ত্রিভুজটা নেওয়া উচিত বলে মনে হচ্ছে আপনার? স্যার প্রথমটা। জি স্যার এটাই। এইটা না না ওইটা নিচেরটা, ঠিক আছে। জি স্যার। কিছুর কিন্তু একটা সৌন্দর্য আছে, আপনি কাজ করবেন সৌন্দর্য আছে। এই যে যেমন দেখেন আমাদের বিশ্বজিৎ দাদার কাজগুলা দেখেন, আমার দাদার কাজ কিন্তু ভালো না, হ্যাঁ খারাপ খারাপ, আপনারা ভাইবেন না আমি ওনার প্রমোট করতেছি। আচ্ছা, ওনার কাজ করতেছে, কিন্তু দেখেন আপনারা মনে করেন যে মানে যে কেউ মানে এই ধরনের কাজ করলে কাজের কম হয়। দেখেন তো কাজের ভিতরে একটা ইয়ে আছে, দেখেন তো রেগুলারিটি আছে। দেখেন তো, দেখেন কি সুন্দর ফুলের মতো এই পার তো ওই পার যাইতেছে, ওই পার তো এই পার যাইতেছে, এই পার তো ওই পার যাইতেছে। একটা ত্রিভুজানের কিন্তু একটা সৌন্দর্য আছে। এই কাজ কিন্তু খারাপ, কিন্তু ভাই আপনার ভুল বুঝেন না যে ওনার প্রমোট করতেছি। আমরা ধরে নিলাম দাদার কাজ ভালো না, খারাপ। তো দেখেন তো ওনার কাজগুলাই দেখেন তো, ওনার কাজগুলোর ভিতরে কিন্তু একটা রেগুলারিটি আছে। দেখেন দেখেন একটা রেগুলারিটি আছে। তো একটা ক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন, এই যে যেমন দেখেন ত্রিভুজান গুলো হয় কিভাবে, এই জন্য কাজগুলো একটু বের করে করে দেখতে হবে। আপনারা মিমডিসার আইডিয়াটা খুলে আপনি একটু দেখবেন যে উনি কিভাবে ত্রিভুজান করছে। ওনার আইডিয়া আপনার কপি করার দরকার নাই, কিন্তু উনিও করছে এই সেম ক্ষেত্রটা আপনিও করেন তো ত্রিভুজান, দেখেন তো কেমন হয়। দেখেন এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, জিনিসটা সুন্দর লাগতেছে না? দেখেন তো সুন্দর লাগতেছে কিন্তু জিনিসটা। তো এটা কিন্তু নিয়ম আছে, যে কোনো কিছু একটা নিয়ম আছে। কিন্তু উনি যদি ত্রিভুজ যদি এই মাথা থেকে এই মাথাও কিন্তু টেনে আনতে পারতো, কিন্তু এই মাথা থেকে মাথাও টেনে আনতে পারতো। কিন্তু সবকিছুর একটা সুন্দর আছে। দেখেন ত্রিভুজ গুলা কিন্তু গোটা গোটা ত্রিভুজ, দেখেন কোনোটা বড় কোনোটা ছোট তা নয়, কিন্তু দেখেন প্রায় অলমোস্ট কাছাকাছি, অলমোস্ট। এই জন্য এই কাজগুলো আপনাদের হলো এখন কাজগুলা দেখতে হবে যে কাজগুলো আসলে কারা কিভাবে করতেছে। যেমন এই ক্ষেত্রটা, এটা বিভিন্ন ভাবে ত্রিভুজায়ন করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। আপনি একটু দেখেন তো আমার থেকে বেটার আপনি ত্রিভুজায়ন করতে পারেন কিনা।
যেমন এখানে বাহুর মান আসছে হচ্ছে 103 ফিট আর আপনার ফিতা হচ্ছে 100 ফিটের, তাহলে তো ভাই এটা তো আপনি ধরা খেয়ে যাবেন, এটা তো আপনি ত্রিভুজান পদ্ধতিতে সীমানা নির্ধারণ করতে পারবেন। তাহলে এইটা আরো ছোট করতে পারেন কিনা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানলে কিন্তু আরো ছোট হয়ে যায়, কিন্তু করা যায় কিন্তু, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি ত্রিভুজান করবেন এবং যত ছোট বাহুর মান নেওয়া যায়। আপনার কাছে যদি 100 ফিটের ফিতা থাকে তাহলে আপনি কোনোভাবে 100 ফিটের উপরে বাহুর মান আপনি ত্রিভুজান করার ক্ষেত্রে বাহুর মান নেওয়া যাবে না। আর যদি নিয়ে থাকেন আপনি ত্রিভুজান করতে পারবেন না। এই যে যেমন দেখেন ত্রিভুজান গুলো করছে, দেখেন এই ত্রিভুজান যে এইভাবেই করতে হবে বিষয়টা এমন না। এই কাজটা একটু নিয়ে আসি। এটা কিন্তু বিভিন্ন ভাবে, এই ত্রিভুজানটা কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। এই এরকম হইল, এই যে এখানে উনি ত্রিভুজান করছে, এই যে ওনার ওই ত্রিভুজান আমি সাপোজ ধরেন আমি অ্যাকসেপ্ট করতেছি না। সাপোজ এইখান থেকে এইখানে উনি একটা বাহুর মান দিতে পারতো না? পারতো কিনা? পারতো কিনা? ত্রিভুজ তৈরি করতে পারতো কিনা? রেকর্ড হইতে হচ্ছে ভাই, একটু কথা বলতে হবে, রেকর্ড লং হয়ে গেলে তো আপনারা। কিন্তু করে নাই কি কারণে বলেন? পারতো কিন্তু, খুব ইজি, কিন্তু খুব ইজি ত্রিভুজ, কিন্তু কারণ এই বাহুর মানটা কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাইতেছে। ওর থেকে এই বাহুর মানটা ছোট না? মানে এটাও অসুবিধা, এটাও যে খুব সুবিধা তা না, কিন্তু ওই বড় থেকে মানে মন্দের একটা ভালো আছে, বুঝছেন? মানে ওই বড় থেকে এই বড়টা ভালো, ঠিক আছে? তাহলে উনি কিন্তু করতে পারতো, কিন্তু দেখেন ওনার ত্রিভুজান গুলা দেখেন অলমোস্ট, কিন্তু উনি দেখেন ভাই সব ক্ষেত্রে যে গোটা গোটা হবে তা নয়, কিন্তু দেখেন ওনার ভিতরে কিন্তু চেষ্টা আছে যে ত্রিভুজ উনি গোটা গোটা রাখবে, ত্রিভুজ ভাঙাচোরা খুব একটা করবে না, চেষ্টা আছে। কিন্তু এখন ক্ষেত্রই যদি আপনার যে ওইরকম না হয়, আপনি চাইলেও আর গোটা গোটা ত্রিভুজ তো আপনি করতে পারবেন না, তৈরি করতে পারবেন না। আচ্ছা, এবার আমরা একটা কাজ দেখি, আর একটা কাজ দেখি। ভাই নামটা দেখায়েন না। ত্রিভুজান করছে, দেখছেন? দেখছেন ত্রিভুজান করছে, দেখছেন? দেখেন এই একটা পয়েন্ট থেকে দেখেন কত বড় বড় বাহুর মান দিয়েছে। উনি এইরকম না করে ওনার কাজটা আমি নিয়ে আসতেছি। এখানে কিন্তু কারো সমালোচনা না, হ্যাঁ এটা সমালোচনা না, আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করি, অ্যানালাইসিস করি। তো মানে আমরা মানে এই ধরনের কাজ যে করছে তার সমালোচনা করা আমাদের দরকার পড়বে না, কিন্তু এই ভুলগুলো যাতে আপনারা না করেন, ঠিক আছে? দেখেন ও যে এই যে এই জায়গা থেকে যে ত্রিভুজান করছে, ও এই কাজগুলো না করে ও এখানে ছোট ছোট ত্রিভুজ তৈরি করতে পারতো না? আমি দেখাইতেছি, এটা সময় লাগবে ত্রিভুজান করতে, দেখাইতেছি। এই যে এইভাবে করে করে ছোট ছোট করতে পারতো না? দেখেন এখানে যে এত বড়, দেখেন একটা বাহু নিচে দেখেন 468 ফিট 2 ইঞ্চির একটা বাহু নিচে, দেখেন এত বড়। ওর কাছে কি এত বড় ফিতা আছে? ও যে এত বড় যে বাহুর মাপ টেনে নিছে, ওর কাছে কি এত বড় ফিতা আছে? ও কোন কালে এই কাজটা করছে? তারপর দেখেন এখানে ত্রিভুজান গুলা যে এভাবে করে কিন্তু টানা যায়, কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। মানে এটা করতে সময় লাগবে, বুঝতে পারছেন? করতে সময় লাগবে, আমি বলতেছি না যে সময় কম লাগবে, কিন্তু এটা করতে সময় লাগবে। এই যে দেখেন তো ত্রিভুজ কত কমে গেল, দেখেন তো আমার বাহুর মানগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেল, ঠিক আছে? আমার বাহুর মানগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেল, হয়ে গেল না? দেখেন তো ও কতগুলা নিচ্ছে, ত্রিভুজ যদি গুণেন এখানে কম করে হলো 25-30টা অতটা হবে না, 16-17টা ত্রিভুজ হবে। আমার কিন্তু এখানে ত্রিভুজ সংখ্যাও কমে গেল, প্লাস বাহুর মানগুলো কিন্তু আমার ছোট ছোট হয়ে আসলো। এতে করে কিন্তু আমার এই ফিতা টেনে টেনে কাজ করাটা কিন্তু সুবিধা। কিন্তু আমি কি বুঝাইতে চাইলাম, এটা কি বুঝছেন আপনারা? জি স্যার বুঝতে পারছি। তো ও যে এই জায়গাতে যে ত্রিভুজান করছে ভাই, দেখেন এটা আমার ওভারল্যাপ করছে, একটা লাইনের উপর আরেকটা লাইন চলে গেছে কেন? দেখেন তো এখানে, দেখেন তো এই যে এই ভদ্রলোকের কাজগুলা দেখেন তো, এই ভদ্রলোকের কাজগুলা দেখেন তো, এখানে একটাও আরেকটার উপর ওভারল্যাপিং করছে, জানেন একটা কমপ্লেক্স একটা কাজ আছে। এই যে দেখেন তো, এই যে এত কমপ্লেক্স একটা কাজ করছে, দেখেন তো একটা ত্রিভুজ কি আরেকটা ত্রিভুজকে ওভারল্যাপিং করছে?
দেখেন তো এই এই ক্ষেত্রের থেকেও কি এই ক্ষেত্র বেশি 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 কমপ্লেক্স হয়ে গেল। এই ক্ষেত্র ওই ক্ষেত্র থেকে এই ক্ষেত্র বেশি কমপ্লেক্স। দেখেন তো ওই ক্ষেত্রের থেকে মানে এই ক্ষেত্রের থেকেও কি এই ক্ষেত্র বেশি কমপ্লেক্স? কোন ক্ষেত্রটা কমপ্লেক্স? কোন কোন কাজটা আপনার কাছে বেশি কমপ্লেক্স মনে হচ্ছে বলেন, মানে কঠিন মনে হচ্ছে? এইটা এই 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 ক্ষেত্রটা বেশি কঠিন মনে হচ্ছে নাকি এই ক্ষেত্রটা বেশি কঠিন মনে হচ্ছে? মানে ক্ষেত্রটা দেখেন, ত্রিভুজান তো ভুল হয়েছে, ত্রিভুজান দেখে আপনি কাজ করতে পারেন, ত্রিভুজান ছাইড়া দেন। মানে এই ক্ষেত্রটা বেশি কমপ্লেক্স নাকি এই ক্ষেত্রটা বেশি কমপ্লেক্স? দেখেন তো আপনারা যদি কাজ দেওয়া হয়, আপনি এইরকম জমির প্লট মাপতে, এই শেপের প্লট মাপতে চাইবেন নাকি এই শেপের প্লট মাপতে চাইবেন বলেন? দেখেন তো এইখানে কি একটা ত্রিভুজ কি আর একটা ত্রিভুজ কি ওভারল্যাপিং করছে? এখানে যে ওভারল্যাপিং করছে দেখেন, এই দেখেন লাইন গুলো একটা লাইন আর একটা লাইন ওভারল্যাপিং করছে, আবার নাম দিছে বুঝছেন বেস পয়েন্ট, কোথায় জানো থেকে শুনছে বেস পয়েন্ট, নাম দিছে বেস পয়েন্ট। স্যার ওভারল্যাপিং করলে কি সমস্যা আছে না? কারণ ওভারল্যাপিং করলে তো একই জায়গা ডাবল কাউন্ট করা হয় না, তখন তো ক্ষেত্রফল বেড়ে যায় বা এরকম ব্যাপার স্যাপার চলে আসে না? হ্যাঁ, ওভারল্যাপিং করলে ওটা কাজই না, ওটা কাজই না। তা আপনার হচ্ছে ওই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে যোগ করার পরেই তো আমার একটা পুরা ক্ষেত্রফলটা আসবে। তাহলে ওভারল্যাপিং করলে তাহলে একটা ক্ষেত্রফল হয়ে যাইতেছে না, ডাবল হয়ে যাইতেছে না? তাহলে ওকে ওকে আসলে একই জায়গা তো 2-3 বার কাউন্ট করা হইতাছে, এই যে এইভাবে টানছে, এটা কি হয় নাকি? এটা তো ভালো অসুবিধা। ভালো এই যে এখানে পোস্ট দিছে ভারতের পোস্ট দিছে দেখেন, বাংলাদেশের মাল এটা। ভারতের ত্রিপুরার একটি ম্যাপের জটিল আকৃতির জমির ডিজিটাল ডিমার্কেশন। ওই ওভারল্যাপিংটা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য না, ওটা আছে সীমানা নির্ধারণের জন্য ওভারল্যাপিংটা করছে। না, সীমানা নির্ধারণ হোক, এটাতে আপনি কিভাবে সীমানা নির্ধারণ করবেন? এই পয়েন্ট গুলা ও যে পয়েন্ট গুলো আবার নিচে, এই পয়েন্ট গুলো তো আগেই ধরে ফেলছে, এই ত্রিভুজের পয়েন্ট তো ধরে ফেলছে, তো এই যে ত্রিভুজের লাইন পয়েন্ট ধরে ফেলা নাই, ও আবার নিচে কি ওইখান থেকে এই যে ডান পাশের এই মানে আড়াআড়ি মাপটা ওই যে 203 ফিট 4 ইঞ্চি, ঠিক এই এই দূরত্বটা নির্ণয় করার জন্য ওই আড়াআড়ি মাপটা দিয়েছে। 203 ফিট 4 ইঞ্চি। সেটা নিতে পারে, কিন্তু অপ্রয়োজনীয়। এটা অন্যভাবেও এটা এটা ড্রয়িং এ অন্যভাবেও করা যায়, কিন্তু এই ড্রয়িং এর জন্য এটা অপ্রাসঙ্গিক। ঠিক আছে, এই ড্রয়িং এর জন্য এটা অপ্রাসঙ্গিক। আপনি যে বললেন, এই যে আপনি যে যুক্তি দিলেন যে ও চলো এটা বাহুর এই প্রস্তটা দেখানো করছে, ও যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যে বাহুটা টানছে 418 ফিট 2 ইঞ্চির বাহুটা টানছে, ওকে 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 এটুকু শুধু বলি যে অটোক্যাডের কাজ যে জানে, সে এই কাজটা দেখে মনে করবে যে একটা শিশুর কাজ। মানে অটোক্যাডের কাজে যারা জানে তারা এই সমস্ত কাজ দেখে হাসবে, যেমন আমি বহু সময় ধরে হাসতেছি, আপনিও ভিতরে ভিতরে হাসতেছেন, এবং অনেকেই হাসবে যারা অটোক্যাডের কাজ জানে। আর এই যে ব্যক্তি এই কাজটা করছে, সে যেই কথা কিন্তু সত্য, এই অটোক্যাডে যে কাজ করছে আসলে সে সঠিকভাবে কাজ শিখতে পারেনি এখনো। মানে ত্রিভুজায়ন করলেই তো হয়ে যায় না, ঠিক আছে, ত্রিভুজায়ন করলেই হয়ে যায় না, কিন্তু ত্রিভুজায়ন এটারও কিন্তু একটা পদ্ধতি আছে, এবং যে কাজটাই করবেন তার একটা লজিক থাকবে। এখন দেখেন এখানে এই এই ক্ষেত্রের এইটাও একটা ত্রিভুজায়ন, এইটাও একটা ত্রিভুজায়ন, এইটাও একটা ত্রিভুজায়ন, কোন ত্রিভুজায়নে কিন্তু ভুল নয় কিন্তু। এখন বিষয় হলো আপনি এই পদ্ধতিতে ত্রিভুজায়ন করতেছেন, এই পদ্ধতিতে ত্রিভুজায়ন করতেছেন, আপনার যুক্তি থাকতে হবে, লজিক থাকতে হবে। আমি এইটা কেন করব না, আমি এইটা কেন করব, তার লজিক থাকতে হবে। লজিক হইলো আমার এক নম্বর কথা, আমার বাহুর মানগুলো কিন্তু ছোট ছোট বাহুর মান আসতেছে, এতে আমার ত্রিভুজ তৈরি করা সহজ। আমার কাছে 150 ফিটের ফিতা আছে বা 100 ফিটের ফিতা আছে, আমার বাহুর মানগুলো ছোট ছোট আসতেছে। আর এখানে দেখেন তো কতগুলা বড় বাহুর মান আসতেছে। আপনার যদি সাপোজ ধরেন এই দুটা বাহুর মান, সাপোজ ধরেন এই দুইটা বাহুর মান যদি 100 ফিটের উপরে হয়, সাপোজ ধরেন এই 250-300 ফিট, এটা 250-300 ফিট, এটা 250-300 ফিট, তাহলে এই বাহুটা যদি বেজ হয়, বেজ থেকে 250-300 ফিটের দুইটা ফিতা লাগবে আপনার, 300-350-400 ফিটের দুইটা ফিতা লাগবে। তাহলে আপনার কাছে তো ফিতাই নেই, আপনার কাছে ফিতা নেই, আপনি হচ্ছে 500 ফিটের ত্রিভুজায়নের একটা বাহুর মান নিয়ে বসে আছেন আপনি। আপনার যন্ত্রপাতি কি আছে তার উপর ডিপেন্ড করেই তো আপনার মানে আপনার সামর্থ্যের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে করতে হবে। এই এই যে দেখেন এইখানে এই বাহুটা না টেনে, এই যে বাহুটা দেখেন, একটু দেখে আপনাদের,
আচ্ছা, এখানে এই বাহুটা না টেনে দেখেন, এই বাহুটা না যদি এই না টেনে যদি এইটা টানি, এটা কি ত্রিভুজায়ন হবে না? বলেন। তাহলে ওই বড় বাহুটার আমি কেন নিব? আমার কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? বুঝছেন? আমি যে এতক্ষণ ধরে এত কথা বলতেছি বলার উদ্দেশ্যটা কি বুঝছেন? তাহলে আমি ওই লম্বা বাহুটা নিব কেন? আমার এই ছোট ফিতা, আমার ফিতা যেহেতু ছোট, আমার এইটুকু কাজ হয়ে যাইতেছে। আচ্ছা, এইবার দেখেন এই লাইনটা আমি কেন টানবো না? এই লাইনটা না টেনে, এই লাইনটা না টেনে এদিক দিয়ে যদি লাইন টানি, এই লাইনটা একটু ছোট হইতেছে না এই লাইনের থেকে, এই লাইনটা? তাহলে যেটা ছোট হবে আমি ওইটাই নেবো। আমি বড় লাইন আমার নেওয়ার কি দরকার? আমার লাইন নেওয়ার, বড় লাইন নেওয়ার কি দরকার? কোনো দরকার নেই আমার বড় লাইন নেওয়ার। এইবার দেখেন তো, এবার এই লাইনটা দেখাইতেছি, এই লাইনটা দেখাইতেছি, এই লাইনটা নিব নাকি এই লাইনটা নিব? তাহলে আমরা একটু মেপে দেখি কোনটা বড়। যেটা ছোট ওইটা নেবো, আমরা বড় নিব না। এটা হচ্ছে হলো 276 ফিট 3 ইঞ্চি, আর এটা হচ্ছে হলো 273 ফিট, সেম। তাহলে দেখেন তো এইটার মধ্যে কোনটা গোটা ত্রিভুজ? এইটা গোটা ত্রিভুজ নাকি এইটা গোটা ত্রিভুজ? তাহলে এইটা চিকন ত্রিভুজ হচ্ছে, গোটা ত্রিভুজ হইতেছে না, তাহলে এই লাইনটা আমরা নিব না। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? আমি কিন্তু বহু সমালোচনা করছি কিন্তু। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আমার কথা অনেকে হয়তো রাগ করতেছেন, হ্যাঁ মানুষের সমালোচনা করে, এই সমালোচনা গুলা না করলে ঠিক হবে না, বুঝছেন? আর আমাদের এখন মানুষের কাজ দেখতে হবে, মানুষকে কি করতেছে দেখতে হবে, যে ভুল করতেছে তার কাজও দেখতে হবে, আর যে ঠিক করতেছে তার কাজও দেখতে হবে, সবার কাজ দেখতে হবে সমানে। খালি দেখে যাবেন কে কি করতেছে, খালি দেখবেন 2-4-5 দিন খালি ফেসবুকে ঘাটবেন আর দেখবেন, কোনো কাজ সামনে আইলে একটু জুম করে দেখবেন যে কি করছে, ঠিক আছে? তো আমার বক্তব্য হলো, যে কাজটাই আপনি করবেন, এটা এমএনসি পেশায় হন আর আপনার এই নাপিতের কাজ করেন আর মুসির কাজ করেন, আপনার কাজের পিছনে অবশ্যই লজিক থাকবে, যুক্তি থাকবে। মানে ভাল লাগতেছে করতেছি, মন চাইছে করছি, হ্যাঁ অত কিছু আমি জানি না ভাই, আমার এভাবে দিতে মন চাইছে দিয়ে দিছি, দ্যাটস নট লজিক। এটা কিন্তু লজিক নাই, এগুলো কিন্তু মানে ছেলে মানুষই। ছোট বাচ্চা যেমন চকলেট খাইতে যায়, কোনো লজিক নাই। মানে বিষয়টা ওরকম যে দিতে মন চাইছে দিছে, এই আপনি কি বোঝেন, আমি এত বছর ধরে কাজ করি, হ্যাঁ এভাবে দিয়ে আসতেছি, সমস্যা নেই। এগুলি কিন্তু লজিক না। এই যে আমি যেগুলো বললাম এগুলো কিন্তু লজিক। যেমন আমার ফিতা ধরার সুবিধার্থে ছোট বাহুর মান আমি নেব, ত্রিভুজগুলো আমি গোটা গোটা করব। এই যেমন দেখেন আমার একটা কাজ দেখাই, মানে সব ক্ষেত্রেই যে গোটা ত্রিভুজ বানাইতে পারবেন, বানাইতে হবে বিষয়টা তা না। দেখেন আমার এই জায়গাতে গুলাতে দেখেন আমি কিন্তু গোটা ত্রিভুজ বানাইতে পারি না। দেখেন এখানে একদম চিকন হয়ে গেছে। দেখেন এই ক্ষেত্রে এখন এই কাজ করা ছাড়া আমার উপায় কি বলেন? এই কাজ করা ছাড়া আমার উপায় কি? আমার কিন্তু কোনো উপায় নাই কিন্তু। তারপরে এই দিকে দেখেন ছোট ত্রিভুজ হয়ে গেছে, এখন কি করবেন বলেন? এই জায়গাতে এই কাজ করা ছাড়া কি আর উপায় আছে? এখানে চাইলেও আপনি গোটা ত্রিভুজ বানাইতে পারবেন, যেখানে পারবেন না সেখানে তো ব্যাস শেষ, সেখানে ক্লোজ, একবারে ক্লোজ, যে অত ভাই কাহিনীর দরকার নেই। এখানে বড় ত্রিভুজ, গোটা ত্রিভুজ বা ছোট বাহুর আমি ইচ্ছা মতো তৈরি করতে পারবো। কিন্তু যেখানে আমার সুযোগ আছে, যেখানে আমার সুযোগ আছে সেইখানে কেন আমি সুযোগের ব্যবহার আমি করতেছি না? এইখানে তো অনেক কাজ করার সুযোগ ছিল, এই জায়গাটাতে ওখানে অনেক কাজ করার সুযোগ ছিল। এটা যে কোন জায়গার ম্যাপ, এই ম্যাপটা আমি নিয়ে আসে আমি বিশ্বজিৎ দাদাকে লাগিয়ে দিতাম কাজটা করতে, যাই হোক ম্যাপটাই পাওয়া যাইতেছে না। এইখানে কিন্তু কাজ করার কিন্তু বহু সুযোগ আছে, মানে কাজ করে নাই। তাহলে ওনার সুযোগ থাকতে উনি কাজ করে নাই। আর ওনারা যদি বলা যায় ভাই এইখান থেকে এতগুলা লাইন কেন, এতগুলা লাইন কেন এই জায়গা থেকে, তখন সে বলবে যে এখানে বেস পয়েন্ট, মানে 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 খোঁড়া যুক্তি দিবে, দেয়ার ইজ নো লজিক, মানে কোনো স্ট্রং লজিক নেই। ওর কি বাপেরও ক্ষমতা আছে এই জায়গাটা থেকে 418 ফিটের লাইন টানবে, এখান থেকে 380 ফিটের লাইন টানবে? তাই আপনার এটা যখন আপনি দড়ি লাগাবেন, ফিতা যখন কুলাবেন না, যখন দড়ি লাগাবেন, কাপড় লাগাবেন, এগুলো হয়তোবা রাবারিং করে বড় হয়ে যাবে, কিংবা যদি একটু ঢিল করে ধরেন তাহলে আবার ইয়ে হয়ে যাবে। তার মানে দড়ি দিয়ে কিন্তু পরিমাপ করা যাবে না, কাজ করা যাবে না। কিন্তু দড়ি, রাবার দেখা যাবে, কাপড় দিয়ে কি হবে জানি না, কাপড় দিয়ে কোনো কাজ করার আমার সুযোগ হয় নাই, কাজ হবে না। তাহলে যেহেতু আপনি এত বড় ধরতে পারবেন না, তাহলে এগুলো আপনি ছোট ছোট করে ফেলেন ভাই, ছোট ছোট ত্রিভুজ করেন। এই ত্রিভুজ থেকে কিন্তু এই জায়গাটা থেকে এই একটা বেজ লাইন যদি আমরা পাই, তাহলে এইখান থেকে কিন্তু ত্রিভুজ তৈরি করতে করতে আমরা পুরা ইয়েটা কিন্তু
মাঠে কিন্তু সরজমিনে কিন্তু এটা তৈরি করে ফেলতে পারো। খেয়াল করছেন কত বড় একটা প্লট, এই প্লটে জমি টোটাল কত 121% জমি না কত? এটা জমি কত দাদা? যে 121.59, ঠিকই আছে, 121.59। আচ্ছা দেখেন তো এইখানে দেখেন তো একটাও কি ইয়ে আছে? দেখেন তো যত ছোট সম্ভব করার চেষ্টা করা হয়েছে, 100 ফিটের উপরে কিন্তু নাই। দেখেন কিছু কিছু 105 ফিট হয়ে গেছে, কিছু করার নাই, যাতে 105 ফিট হয়ে গেছে কিচ্ছু করার নাই। তাহলে এখানে মিনিমাম 150 ফিটের ফিতা কিন্তু লাগবে, 2টা ফিতা লাগবে। 150 ফিটের 2টা ফিতা, 100 ফিটের একটা ফিতা কিন্তু লাগবে কিন্তু। এই যে 156 ফিট, 150 ফিট বলতে 165 ফিটের ফিতা। দেখেন এই জিনিসটা একটা প্লেয়ারের ডিমার্কেশন করতে দেন, ও এমন এমন বাহু নিবে যে একটা বাহুর ত্রিভুজ, একটা বাহুর মান 1000 ফিট। দেখেন তো ছোট ছোট বাহুর মানগুলো ছোট ছোট না? ছোট ছোট না? এখন এইটাই হবে হলো আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট। এখন বিষয় হলো এইটা প্রথমে আপনি 73 ফিটে একটা লাইন টেনে নেবেন। প্রথমে আপনি 73 ফিটে একটা লাইন টেনে নেবেন। 73 ফিটে একটা লাইন টেনে নেওয়ার পর এইটাই হলো বেজ লাইন। বেজ লাইন থেকে 30 ফিটের একটা লাইন টানবেন এই পয়েন্ট থেকে, আর এই পয়েন্ট থেকে 71 ফিট 11 ইঞ্চের একটা লাইন টানবেন। লাইন টানার পরে এখান থেকে এই পয়েন্টটা আপনি আটকায় দিবেন, ঠিক আছে? আটকায় দিবেন। এরপরে হলো এখান থেকে টানবেন হলো এই যে আপনার হচ্ছে হলো 30 ফিটের একটা, এবার বেস লাইন কিন্তু এইটা বেস লাইন। ডান পাশের টার্গেট 2 হবে, এখন 2 হবে। ও আচ্ছা 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 আচ্ছা। এইখান থেকে 81 ফিট মানে এই পয়েন্ট থেকে 81 ফিট 11 ইঞ্চির একটা হচ্ছে হলো বৃত্ত ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করে নিলেন। এইখান থেকে 30 ফিট ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করে নিলেন, যেখানে মিলিত হবে। আমি কিন্তু এইভাবে অঙ্কন করতেছি বিধে আপনারা কেউ এইভাবে অঙ্কন করেন, এটা কিন্তু মাপ দিতে হবে। এটা স্কেলে নাই তো, ড্রয়িংটা স্কেলে নাই তো আমি দেখাইতে পারতেছি না। তাহলে যেখানে মিলিত হলো এইখানে একটা ইয়ে করতে করতে আপনাকে সামনের দিকে আগায় যেতে হবে। এইবার হলো বেজ লাইন বানায় নিতে হবে এইটাকে, ঠিক আছে? তাহলে এই বেজ লাইনে এইখান থেকে হচ্ছে হলো 30 ফিটের একটা কি নাম এটার, এই ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করে নিলেন। এখান থেকে হচ্ছে হলো 79 ফিট 7 ইঞ্চির একটা ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করলেন। এটা যেখানে মিলিত হলো এইখান এরকম করতে করতে আপনাকে আগায় যেতে হবে। এখন বিষয় হলো ভাইরে, আপনি আমাদের ভাই, আমরা কাজের মানুষ, আপনি আমাদের এত প্যারা দিতেছেন কেন? এই কাজগুলো কেন দিতেছেন? দেখেন সেরাদের সেরা হইতে গেলে মানে মুখ দেয়, অনেকেই তো বলে ভাই আমরা সেরা, আমাদের কোচিং সেন্টার সেরা, এখানে পড়ে এটা হয় ওটা হয় হ্যান হয় ত্যান হয়। তো সেটা হইতে গেলে অবশ্যই শ্রম দিতে হবে আপনাকে। যে প্লেয়ার, যেই মাল, খারাপ কথা বললাম, যেই মাল এই কাজ করতে পারে, এই মাল পারে না এমন কোনো কাজ নাই জমি জমার ভিতরে। এই কাজটা আপনি আমারে করে দিয়েছেন মানে কি আপনার দ্বারা হবে না এমন কোনো কাজ নাই, আপনার দ্বারা সব কাজ হবে। যে কোনো আকৃতির প্লট আপনার দ্বারা হবে, কিন্তু আপনাকে মাস্ট বি এই অ্যাসাইনমেন্টটা কিন্তু আপনাকে করা লাগবে, করতে হবে। সচরাচর কিন্তু এই ধরনের প্লট কিন্তু আপনি পাবেন না, সচরাচর এই ধরনের প্লট আপনি কোনো দিনও পাবেন না। কিন্তু এই কাজটা করার পর আপনি দেখবেন আপনার পুরো আপনার জিওগ্রাফিক ব্যক্তিত্ব পুরো চেঞ্জ হয়ে যাবে, আপনার ভিতর থেকে আতঙ্ক নষ্ট হয়ে যাবে এই কাজটা করার পরে। এত কঠিন কাজ আপনি কোনো জীবনেও পাবেন না, কিন্তু এটা কিন্তু একটা নকশা থেকে কিন্তু মাপটা নিয়ে আসা। আবার ভাইবেন না আপনার নিজেরা ক্ষেত্রটা তৈরি করছে, কিন্তু নকশা থেকে নিয়ে আসা। এই কাজটা যদি আপনারা করতে পারেন, দেখা যাবে যে আপনি পারেন না এমন কোনো কাজ নেই। আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কোনোদিন কোনো নকশা, কোনো ক্ষেত্র থেকে আপনার ভয় পাইতে হবে না, বা একটু পিছনে ঘুরে তাকাইতে হবে না, বা একটু চিন্তা করতে হবে না যে হলো এটা আমি পারবো না, একটু বড় কাউরে ডাইকে নিয়ে আসি, সিনিয়র কোনো অ্যামিনরে ডাইকে নিয়ে আসি, বা অমুকরে ডাইকে নিয়ে আসি, তমুকরে ডাইকে নিয়ে আসি। তবে আপনি সহকারী হিসাবে হয়তো ডাকতে পারেন, কিন্তু অন্তত আপনি পারবেন না এমন কোনো কাজ নাই। তো সুতরাং আমরা কঠিন কাজটাই আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। এখন বিষয় হলো আপনাদের এখন বক্তব্য কি? তাহলে আমি আমার রেকর্ডটা বন্ধ করতেছি। আজকের রেকর্ডটা কিন্তু আমি আলাপ করছি, এখন রেকর্ডে এখন কে কি দেখবেন আপনারাই ভালো জানেন। দেখেন, দেখতে মন চাইলে দেখেন, না দেখতে মন চাইলে না দেখেন।